প্রকৃতির এক অনন্য সৃষ্টি সুন্দরবন, যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তথা বাংলার গর্ব। নদী, খাঁড়ি আর ঘন সবুজের অপরূপ মেলবন্ধনে গড়ে ওঠা এই অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবেও সমগ্র বিশ্বে পরিচিত। এর পাশাপাশি কুমির, হরিণ, নানান প্রজাতির পাখি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য সুন্দরবনকে করে তুলেছে আরও অনন্য। নদী ও জঙ্গলকে ঘিরেই গড়ে উঠেছে এখানকার মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতি। এটি সুন্দরবনের আসল পরিচয়। ঋতু বদলের সঙ্গেই বদলে যায় সুন্দরবনের রূপ। শীতের শান্ত কুয়াশা ঘেরা সৌন্দর্য আর বর্ষায় বৃষ্টি ভেজা সবুজ ম্যানগ্রোভ অরণ্য, প্রতিটি ঋতুতেই সুন্দরবন ধরা দেয় ভিন্ন রূপে। বর্ষায় সুন্দরবনের অন্যতম বড় আকর্ষণ ইলিশ উৎসব। টাটকা ইলিশের নানান পদ, নদীর বুকে বোট ভ্রমণ আর বর্ষার সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে ইলিশ উৎসব পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ইলিশ উৎসবকে কাছ থেকে উপভোগ করতে এইবারে আমরাও পৌঁছে গেছিলাম সুন্দরবনে। আজকের ভিডিওতে থাকছে সুন্দরবনের ইলিশ উৎসবে কাটানো আমাদের 2 রাত 3 দিনের এক সুন্দর অভিজ্ঞতার গল্প। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বব। আজকে জুন মাসের 26 তারিখ, আর এই সুন্দর একটা সকালে আমরা যাচ্ছি সুন্দরবনে। বাংলায় ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে, আর বর্ষাকাল মানেই সুন্দরবনের ইলিশ উৎসব। আর আজকে আমরা সুন্দরবনে যাচ্ছি সেই ইলিশ উৎসবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল 7:30, আর আমাদের কিন্তু যেতে হবে ক্যানিং নয়, আমরা যাব সোনাখালি। কেননা আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের নিজেদের গাড়িতে করে। তো সোনাখালিতে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর আমাদের বাড়ি অর্থাৎ গড়িয়া থেকে সোনাখালি অবধি যেতে আমাদের লাগবে মোট 54 কিলোমিটার, যেটা পৌঁছাতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা আমাদের এই সুন্দরবন ট্যুরটা করছি পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে। আমরা কিন্তু বারুইপুর হয়ে যাব ক্যানিং এবং তারপরে পৌঁছাবো সোনাখালিতে। তাহলে চলো আর দেরি করব না, যাওয়া যাক। আমরা তো নিজেদের গাড়িতে করে যাচ্ছি, এছাড়াও কিন্তু আপনারা ট্রেনে করে যেতে পারেন। শিয়ালদা থেকে কিন্তু প্রচুর ট্রেন রয়েছে ক্যানিং যাওয়ার। তো ট্রেনের টাইম টেবিলটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি বারুইপুর ক্যানিং রোডে। ভীষণ সুন্দর রাস্তা, কোনো অসুবিধাই হবে না। এইদিকেই ক্যানিং স্টেশন। ক্যানিং রেলওয়ে স্টেশন। আর এই বাইরে যে সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোতে করেই কিন্তু সোনাখালি যেতে হবে। গেটওয়ে অফ সুন্দরবন। এই সুন্দরবন ট্যুরের প্যাকেজ কিন্তু শুরু হয় ক্যানিং থেকে, মানে ক্যানিং টু ক্যানিং এই প্যাকেজটাই কিন্তু মেনলি থাকে। আর যখন ট্রেনে করে আপনারা আসবেন, তো ক্যানিং থেকে সোনাখালি অবধি যে যাওয়ার যে অটো ফেয়ার, সেটাও কিন্তু এই প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড থাকছে। এই যে নদীটা, এই নদীটাই হচ্ছে মাতলা নদী। আর ক্যানিং স্টেশন থেকে সোনাখালি যেতে কিন্তু মোটামুটি ওই 1/2 ঘন্টা 35 মিনিট মতো সময় লাগে। লঞ্চ কিন্তু মেনলি ছাড়ে 2টো ঘাট থেকে, একটা হচ্ছে গদখালি ঘাট আর একটা হচ্ছে সোনাখালি। তো আমরা আজকে যাচ্ছি সোনাখালি ঘাটে, ওখান থেকেই আমাদের লঞ্চ ছাড়বে। আমরা পৌঁছে গেলাম সোনাখালিতে। তো সবার প্রথমেই আমরা যাচ্ছি আমাদের গাড়ি পার্ক করতে। এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে গাড়ি পার্ক করার। আমরা ফেরিঘাটের দিকে ঢুকলাম, আর এখানেই দেখো পরপর অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। যারা ক্যানিং থেকে অটোতে করে সোনাখালি আসবে, এই জায়গাতেই কিন্তু নামাবে অটো। এই দাদারই গ্যারেজ। তো দাদা রাস্তা দেখাতে দেখাতে আমাদের নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে ফেরিঘাট। এখানে পরপর বোট দাঁড়িয়ে রয়েছে, আর এখানেই রয়েছে আমাদের গাড়ি। আমাদের গাড়ি আমরা এখানে পার্ক করে দিলাম। এই পার্কিংটার নাম হচ্ছে খুড়োর পার্কিং। এখানে জলঘাট রয়েছে, ঠিক জলঘাটের সামনেই এই পার্কিংটা। আর এখানে গাড়ি রাখার জন্য পার ডেতে লাগে 200 টাকা করে। গাড়ি পার্ক করে দিয়েছি, আর আমরা এরপরে যাচ্ছি এই সামনের দিকে। ওইখানেই রয়েছে আমাদের লঞ্চ। আমাদের লঞ্চের নাম হচ্ছে সব্যসাচী। আমরা পৌঁছে গেলাম আমাদের লঞ্চ এমবি সব্যসাচীর সামনে।
আমরা উঠে গেলাম আমাদের বোটে। এরপর এই বোটটা একটু সুন্দরভাবে ঘুরে দেখাই। এখানে তো বসার জায়গা রয়েছে, আর এই দিকে রয়েছে চেয়ার টেবিল পাতা। বেশ সুন্দর, বেশ বড় বোট। এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে কেবিন, আর এখানেই কিন্তু ক্যাপ্টেন দাঁড়িয়ে লঞ্চটাকে চালাবে। তো এরপরে আমরা যাচ্ছি নিচে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামলেই এখানে অনেকগুলো বেড রয়েছে। এখানে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন কিছুক্ষণ। আর এখানে দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। আর সামনেই রয়েছে কিচেন। তো কিচেনে কিন্তু এখন আমাদের ব্রেকফাস্টের সব তোড়জোড় চলছে। আমাদের বোটটি অন্য বোটগুলির তুলনায় অনেকটাই বড়। একে একে সবাই বোটে উঠছেন। আমরা কিন্তু এখানে 9:30টার মধ্যেই পৌঁছে গেছি। অলরেডি এখন 10:30 বাজে। আমাদের বোট মোটামুটি ওই 11টার দিকে সবাই যখন চলে আসবে তখন ছাড়বে। বোট কিন্তু এখনও আমাদের ছাড়েনি, কিন্তু এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। ব্রেকফাস্টে কিন্তু আছে লুচি, আলুর দম আর মিষ্টি। কিন্তু বাইরে বেশ ভালো গরম রয়েছে, সেই গরমের মধ্যেই এখন খাচ্ছি লুচি আর আলুর দম। খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর 2 রাত 3 দিন কিন্তু এই রকমভাবেই জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর দারুণ সুন্দরভাবে এক্সপ্লোর করব সুন্দরবনকে। অবশেষে আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখন সকাল 11:15 বাজে, আর আমরা ভেসে চলেছি এখন সুন্দরবনের উদ্দেশ্যে। আর একদম প্রথম দিকটাতে আমরা বসেছি, সেই জন্য ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আজকে কিন্তু হালকা মেঘলা মেঘলা লাগছে ওয়েদারটা, আর একটু আগে কিন্তু খুব গরম লাগছিল, কিন্তু যখন থেকে বোট চালু হয়েছে তখন থেকে হালকা একটা মিঠে হাওয়া পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। আর এইভাবেই কিন্তু শুরু হয়ে গেল আমাদের সুন্দরবনের 2 রাত 3 দিনের জার্নি। এই ব্রিজটার নাম বাসন্তী ব্রিজ, আর আমরা এখন ভেসে চলেছি হোগল নদীর উপর দিয়ে। এই যে লাল জায়গাটা, এটা কিন্তু ওনারা পুজো করেন, তাই যখন আপনারা বোটে উঠবেন এই জায়গাটার উপরে কিন্তু পা দিয়ে উঠবেন না। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আমাদের জন্য চলে এসছে গরম গরম চা। এইরকম সুন্দর নদীতে আমরা এখন ভেসে চলেছি, আর তার সাথে গরম গরম চা। আমাদের পাশ থেকে যে বোটটা যাচ্ছে এটাও কিন্তু পরিযায়ীর আরেকটা বোট। যার টানে এই সুন্দরবনে আসা সেই ইলিশ চলে এসছে। এই হচ্ছে সেই ইলিশ। নদীতে কেউ প্লাস্টিক ফেলবেন না, কোনো জিনিস ফেলবেন না, সব ডাস্টবিনে ফেলবেন। আর কালকে আমাদের যখন বোট জঙ্গলে যাবে কেউ ইউজ অ্যান্ড থ্রো বোতল ইউজ করবেন না। এবার আমাদের জন্য চলে এসছে চিংড়ির পাকোড়া। বেশ ভালো খেতে। আমরা এখন পৌঁছে গেছি গোসাবাতে, কিন্তু গোসাবাতে যে সমস্ত সাইট সিইংগুলো রয়েছে, মানে হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, সেগুলো কিন্তু আজকে আমরা ঘুরবো না। আজকের প্ল্যানে কিন্তু এই ট্রিপটাই ছিল। যেহেতু এখানে প্রচুর লঞ্চ দেখতে পাচ্ছেন এবং প্রচণ্ড ভিড়, সেই জন্য কিন্তু এই প্ল্যানটা আমাদের স্কিপ করা হলো। এই প্ল্যানটা আমরা 3rd দিনে করব। 3rd দিনে আমাদের ছিল লোকনাথ বাবার মন্দির ট্যুর, তো সেইটা আজকে আমরা করে নেব। 2 রাত 3 দিন আমরা এরকমভাবেই বোটে করে ঘুরে বেড়াবো। ভীষণ সুন্দর লাগছে। আর এই চারিপাশটা কি অসাধারণ, কত বোট একসাথে যাচ্ছে, মানে আলাদা রকম একটা ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে পিকনিক করছি আমরা সবাই মিলে। আর এখানে সবাই মিলে বেশ আড্ডা জমে উঠেছে আমাদের, সবার সাথে বেশ ভালো গল্পগুজব চলছে। এই রকমভাবে যদি 2-1 দিন কাটাতে চান, যদি 2-1 দিনের ছুটি থাকে, তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এই বর্ষার মরশুমে সুন্দরবনে। আর এসে তো ইলিশ অবশ্যই খাবেন, তার সাথে সাথে কিন্তু উপভোগ করতে পারবেন সুন্দরবনের এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষায় ইলিশ উৎসবে এসেছি, তবে
এখন কিন্তু বেশ রোদ রয়েছে, যদিও হালকা হালকা মেঘ জমেছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। এখন দুপুর 1:30 বাজে, আমরা সবাই মিলে একসাথে ভীষণ মজা করছি, সবাই মিলে গল্প আড্ডাতে জমে উঠেছে আসর। চলে এলাম আমাদের প্রথম স্পটে, এখানেই রয়েছে লোকনাথ বাবার মন্দির। আমরা পৌঁছে গেলাম লোকনাথ মন্দিরের সামনে, আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। চারিদিকে এরকম ধান ক্ষেত আর তার মাঝখানে এই মন্দির। ভীষণ সুন্দর এই মন্দিরটা, একদম শান্ত স্নিগ্ধ। তো এই মন্দিরটাতে অবশ্যই ভিজিট করবেন। লোকনাথ বাবার মন্দির ঘুরে আমরা ফিরে যাচ্ছি এখন বোটের দিকে। আমাদের বোট ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিন্তু দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক এগুলো কিন্তু কিনতে পারেন। এই দোকানে তালপাতা সেপাই রয়েছে। এখানে এসে ফিরে পেলাম সেই হারানো ছোটবেলাকে, তালপাতা সেপাই। গরমে রীতিমতো হাঁসফাঁস করছিলাম, আর এখনই শুরু হয়ে গেছে বৃষ্টি। এই না হলো বর্ষার সুন্দরবন। ঘুরে আসার সাথে সাথেই কিন্তু এখানে লাঞ্চের তোড়জোড় শুরু হয়ে গেছে। লেবু লঙ্কা অলরেডি দেওয়া হয়ে গেছে, আর ভাতও চলে এসছে। অবশেষে চলে এসছে আমাদের সব আইটেমস, ভাত, ডাল, আলু ভাজা, এখানে সর্ষে ইলিশ, চিংড়ি, এটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর চাটনি। একদম এলাহি ব্যাপার স্যাপার কিন্তু। খাবার দাবার খাচ্ছি, বেশ ভালো কিন্তু আয়োজন। আর এবার খাবো এই ইলিশ। ইলিশের সাইজ মোটামুটি ঠিকঠাকই রয়েছে, টেস্ট কিন্তু ভালো। কোনটা বেশি ভালো লেগেছে? ইলিশটাই ভালো লেগেছে, ইলিশটাই বেশি। ডালটা সত্যি দারুণ, চাটনিটাও ভালো ছিল। চাটনিটাও ভালো, পাঁপড়টাও ভালো, সবই ভালো। ওই যে ফেন্সিং করা রয়েছে জঙ্গলের মধ্যে, তার মানে ওখানে কিন্তু বাঘের আনাগোনা রয়েছে। ইলিশ উৎসবের ফার্স্ট দিনটা কিন্তু আমাদের ভীষণ ভালো যাচ্ছে, খুব এনজয় করছি। লাঞ্চ শেষ হতে না হতেই আমাদের জন্য চলে এসছে পেয়ারা। মেনলি এখানে কিন্তু সিজনাল ফ্রুটই দেওয়া হয়, এখন যেহেতু পেয়ারা পাওয়া যাচ্ছে সেই জন্য পেয়ারা দিয়েছেন। এখন আমরা যাচ্ছি পাখিরালয়তে, ওখানেই কিন্তু আমাদের থাকার ব্যবস্থা রয়েছে। এখন বিকেল 4:30 বাজছে, আর আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। ফেরিঘাট থেকে একটু এগিয়ে এলাম, এরপরে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে, একদম গ্রাম্য পরিবেশ। যারা গ্রাম ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। আমরা চলে এলাম সুন্দরবন পরিযায়ী হোমস্টেতে। এই দিকে রয়েছে হোমস্টে, দিকে পুরো ধান ক্ষেত, আর এখানে একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, আর এই দিকেও ধান ক্ষেত, আর সামনেই পরিযায়ী হোমস্টে। ভীষণ সুন্দর লোকেশনে এই হোমস্টেটা। আমরা চলে এলাম পরিযায়ী হোমস্টেতে। একটু এই হোমস্টেতে কীরকম রুম রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখাচ্ছি। এখান থেকে ভিউটা অসাধারণ সুন্দর, চারিপাশে ধান ক্ষেত, পুরো গাছপালাতে ভরা একটা জায়গা, তার মাঝখানে এই সুন্দর হোমস্টেটা। আর ওই যে নদী দেখা যাচ্ছে এখান থেকে। সবার প্রথমেই আপনাদের দেখাচ্ছি 201 নম্বর রুমটা।
এই হচ্ছে রুম, এটা একটা 4 বেডেড রুম, আর একদম ছিমছামভাবে সাজানো গোছানো, ঠিক যতটুকুনি জিনিসপত্র দরকার ঠিক ততটুকুনি জিনিসপত্র রয়েছে। এইদিকে একটা টেবিল রয়েছে, এখানে আয়না রয়েছে, আর ওয়াশরুমটা রয়েছে এইদিকে। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কিন্তু একটা এসি রুম, সাথে এখানে ফ্যানও রয়েছে। আর এই রুমে কিন্তু বেশ অনেকগুলোই জানলা রয়েছে, জানলাগুলো আমি খুলছি না। এখানে একটা ছোট্ট পার্সোনাল ব্যালকনি রয়েছে, যেখান থেকে নদীর এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি এই রকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ। রুমের সাথে তো একটা সুন্দর পার্সোনাল ব্যালকনি রয়েছে, এছাড়া এই জায়গাটা কিন্তু একটা কমন ব্যালকনি হিসেবে দেখতে পারেন আপনারা। আরেকটা রুম আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা রয়েছে সামনে। আগের রুমটা যেটা দেখালাম সেখানে তো একটা পার্সোনাল ব্যালকনি ছিল, এই রুমের সাথে কিন্তু কোনো ব্যালকনি নেই, তবে এই যে জানলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাইরের ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর বাইরে বেরোলেই তো এখানে একটা ব্যালকনি রয়েছে, এখানে দাঁড়িয়েই কিন্তু সময় কেটে যাবে। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আজকে কিন্তু এই হোটেলে থাকছি না, ওনাদের আরও একটা যে প্রপার্টি রয়েছে সেখানে আমরা থাকবো। এবার যাচ্ছি আমরা সেই প্রপার্টিতে। পরিযায়ী হোমস্টের ঠিক একটা রিসর্ট পরেই রয়েছে এই রিসর্টটা, আমরা এখন যাচ্ছি এই রিসর্টটাতে। আমরা চলে এলাম পরিযায়ীর আরও একটা প্রপার্টিতে। এই প্রপার্টিতেই কিন্তু আজকে আমরা থাকবো। বেশ সুন্দর গাছপালাতে ঘেরা এই জায়গাটা, যদিও এই পুকুরটা সেরকমভাবে পরিষ্কার নয়, তবে এই রুমগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দর কটেজ রুম রয়েছে এখানে, আর আমাদের রুমটা রয়েছে ডিতে। এই হচ্ছে আমাদের রুম, চলো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের 3 জনের রুম। এটা কিন্তু একটা 4 বেডেড এসি রুম, তাছাড়া এখানে তো ফ্যান রয়েইছে। এইদিকে একটা সোফা রয়েছে, তার পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে চাইলে নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন। দুদিকে কিন্তু দুটো এরকম জানলা রয়েছে, আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে দুটো জলের বোতল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এইদিকে রয়েছে টিভি। বেডের ঠিক সামনে দিকে এখানে কিন্তু বড় একটা এরকম আয়না রয়েছে, আর ওয়াশরুমটা রয়েছে এইদিকে। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় একটা ওয়াশরুম। রুম তো দেখিয়ে দিলাম, বাইরেটা এরপর একটু ঘুরে দেখাচ্ছি। এইখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর আটচালার মতো করা রয়েছে এই জায়গাটা। সুন্দর এই জায়গাটা, কত গাছপালা। আর এখানেই কিন্তু ওনাদের একটা বিল্ডিংও রয়েছে, আমরা তো কটেজে রয়েছি, এছাড়া যারা বিল্ডিংটাতে থাকতে চান তারা কিন্তু এগুলোতেও থাকতে পারেন। এখানেও কিন্তু রুম রয়েছে। এখন সন্ধে প্রায় 6:45 বাজে, আর আমরা রিসর্ট থেকে বেরিয়ে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখান থেকে কিন্তু নদীটা অসাধারণ সুন্দর লাগে। আলো কিন্তু একেবারে নিভে যায়নি, চাঁদের আলোটা জলে পড়ছে, কি অপূর্ব লাগছে। আর হালকা হাওয়া চলছে, জলের আওয়াজটা পর্যন্ত কানে আসছে। একদম নিস্তব্ধ শান্ত একটা জায়গা। নদী থেকে চলে এলাম, আর আসার সাথে সাথেই আমাদের জন্য সার্ভ করা হয়েছে ইভিনিং স্ন্যাক্স, আর এখানে রয়েছে চাউমিন। চাউমিনের টেস্টটা কিন্তু সত্যিই ভীষণ ভালো, আর সবাই মিলে এখানে আমরা গল্পগুজব করছি। সন্ধেটা কিন্তু একদম জমে উঠেছে। চাউমিনের সাথে এরপরে চলে এসছে আমাদের জন্য কফি। ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, আর এখানেই কিন্তু প্রস্তুতি চলছে ঝুমুর নাচের। এখানে কিন্তু অনেকেই যোগদান করেছে এই ঝুমুর নাচে। রাত এখন 10টা বাজে, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে জিরা রাইস, আর সাথে দিয়েছে আলু পটলের তরকারি।
এরপরে রয়েছে মাটন, তবে আমি মাটন খাবো না, সেই জন্য রয়েছে ডিম। এবারে আমাদের জন্য চলে এসছে সালাড আর তার সাথে ডিম। যারা মাটন খাবে না তাদের জন্য তো ডিম রয়েছে। এদের রান্না বান্না সত্যিই কিন্তু খুব ভালো। আর সন্ধেবেলা থেকে আমরা যা খাচ্ছি সেগুলোও কিন্তু বোটে রান্না হচ্ছে এবং সেখান থেকেই এই রিসর্টে নিয়ে আসা হচ্ছে এবং আমাদেরকে সার্ভ করা হচ্ছে। এখন রাত 10:30 বাজে আর আমাদের ডিনার হয়ে গেছে। তো আজকের মতো আমরা শুয়ে পড়বো। কালকে কিন্তু একদম ভোর ভোর আমাদের উঠতে হবে, 6:30টার সময় আমরা এখান থেকে বেরোবো। তাহলে আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনের ইলিশ উৎসবে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। ওরা কিন্তু একদম 5:30টার সময় এসে আমাদেরকে কিন্তু চা দিয়ে গেছে। এখন সকাল 6:50 বাজে আর আমরা কিন্তু চলে যাব বোটে। ওখানেই কিন্তু আমাদের ব্রেকফাস্টের আয়োজন রয়েছে। আর আজকে কিন্তু আমরা সুন্দরবনের কোর এরিয়াগুলো ঘুরে দেখব। ফেরিঘাটে অলরেডি আমাদের বোট লেগে গেছে, তো একটু আমরা তাড়াহুড়োই করছি। এক্ষুনি আমরা বোটে উঠব। সকাল 7:20 বাজে আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিল। আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। ওয়েদারটা কিন্তু এই সময় বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা। আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে। সুন্দরবন সম্পর্কে সঠিক তথ্য ও অভিজ্ঞতা পাওয়ার জন্য ট্যুরে অবশ্যই একজন অভিজ্ঞ গাইড থাকা দরকার। এই উৎসবে আপনারা যারা সুন্দরবনের এই সুধাগন্ধ বন্যপ্রাণী দেখতে এসেছেন, প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন। আমি সুজিত, আজকের আপনাদের গাইড বোন। ফরেস্টের কিছু নিয়মকানুন আছে, একটু প্রথমেই বলতে চাই। আমরা অ্যানিমাল দেখার অফুরন্ত পারমিশন আছে, ছবি তুলতে পারি, কিন্তু কারো খাবার দিতে পারবো না, কোনো ডিস্টার্ব করতে পারবো না। এবং জঙ্গল থেকে জঙ্গলের কোনো গাছের ফুল ফল পাতা কোনো কিছু আমরা নিতে পারি। এটাতে কচ্ছপ আছে, তো আপনারাও আপনাদের লাইফে অনেক কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই কচ্ছপ আপনারা কেউ দেখেন। তার কারণ এটা ভীষণ ভীষণ রেয়ার স্পিসিস। যে নোনা জলে প্রকৃতির নিয়মে যে এই বৃক্ষরাজি বা ম্যানগ্রোভ জঙ্গল, এবং যেখানে কিনা সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে বাঘ নেই, এই সুন্দরবন ছাড়া। এই যে ছোট ছোট বাচ্চা কচ্ছপ রয়েছে এখানে, ক্লিয়ার ভাবে দেখার জন্য এখানে এইরকম অ্যাকোয়ারিয়ামে রাখা রয়েছে। এই হচ্ছে গোলপাতা গাছ, কিন্তু এর নাম গোলপাতা হলো পাতাগুলো কিন্তু লম্বা, অনেকটা নারকেল গাছের পাতার মতো। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠছি। তবে বেশ কিছু সিঁড়ি রয়েছে, যাদের পায়ের প্রবলেম আছে তারা নাও উঠতে পারেন। মনের ভেতরে কিন্তু একটা সুপ্ত আশা রয়েছে, যদি কিছু দেখা যায়। উপর থেকে কিন্তু চারিপাশের ভিউটা অসামান্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝখানেই এই টাওয়ার। এখানে কিন্তু বন্যপ্রাণীরা জল খেতে আসে। এগুলো মিষ্টি জলের পুকুর, এখানেই জল খেতে আসে। এই সময়টাতে সেরকম পশু দেখা যায় না, তবে শীতকালের দিকটাতে কিন্তু দেখা যায়। বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী না দেখতে পেলেও আমাদের চোখে ধরা পড়েছিল সুন্দরবনের সবথেকে বড় পাখি মদন টাক। এখানে আমরা দেখতে পেয়েছি কুমির। এই যে এখানে হচ্ছে লেজ, এটা হচ্ছে মাথা, চোখটাও দেখা যাচ্ছে। চোখটা দেখো, চোখটা দেখো। আমরা এখন রয়েছি সুন্দরবনের এই ম্যাপের সামনে। আমরা এই সজনেখালিতে রয়েছি, তো গাইড কিন্তু আমাদের এই পুরো জায়গাটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা পুরো সুন্দরবনের অন্তর্ভুক্ত। এই 54টা দ্বীপে 52 লক্ষের উপরে লোক আছে। আর এই যে গ্রিন পোর্শনটা দেখছেন, এটা পুরো বাদাবন বা ম্যানগ্রোভ জঙ্গলে অবস্থান করছে, যেখানে কোনো মানুষের বসত বাড়ি নেই। এর দুটো পার্ট, এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট বা বেঙ্গল ফরেস্ট, এই যে সবুজ। আর এইটা টোটাল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বা সুন্দরবন টাইগার রিজার্ভ। এর আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার। এর 3টে এরিয়া। আমরা বেসিক্যালি ঘুরবো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাংলাতে অভয়ারণ্য বলে। এর আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। এই পার্টটা আমাদের বোট চলে এসছে।
আর এখানে এরকম ছোট ছোট ডিঙি নৌকাতে করে ডাব বিক্রি হচ্ছে। হ্যাঁ, এত ছোট নিচ্ছ কেন? এত ছোট কত করে? এই ডাবটার দাম হচ্ছে 50 টাকা। সজনেখালি তো ঘুরে নিলাম, আর তারপরে বোটেও উঠে গেছি, আর ইতিমধ্যে সার্ভ করা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে নান, চানা মশলা আর সাথে মিষ্টি। ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি সুধন্যখালি। কেন বাঘ জঙ্গল থেকে লোকালয়ে যায় এর কারণ অনুসন্ধান করতে গিয়ে কিছু কারণ পাওয়া গেছে। প্রথম কারণ, বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয়, তখন এই গভীর জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায়, তাই সে সহজ খাবার পাওয়ার জন্য নদী সাঁতরে লোকালয়ে চলে যায়। আমরা প্রায় পৌঁছে গেছি সুধন্যখালিতে। এই যে এখানে সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানেই যাব। সকাল 9টা বাজতে 10 মিনিট, এখন আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি বিটে। বোট থেকে নেমে একদম সামনেই আছে বনবিবির মন্দির। সুন্দরবনের মানুষের কাছে বনবিবি জঙ্গল ও জীবনের রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত হন। এখানে মা বনবিবির পুরো কাহিনীটা লেখা রয়েছে। উনি বাঘের দেবতা। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সুন্দরী গাছ। এই হচ্ছে কাঁকড়া ফুল গাছ। ফুলগুলো কি সুন্দর, এই কাঁকড়ার দাঁড়ের মতো, সেই জন্যই নাম হচ্ছে কাঁকড়া ফুল। এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এবং প্রত্যেকটা গাছের নাম এখানে লেখা রয়েছে। এই গাছের নাম হচ্ছে কৃপা। এখানে ছোট ছোট লাল কাঁকড়া রয়েছে। এই যে যারা গাছ ভালোবাসেন বা গাছের প্রতি ইন্টারেস্ট রয়েছে এরকম নতুন নতুন গাছ জানার, তাদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা এটা। এটা হচ্ছে হেতাল গাছ, প্রচুর দেখতে পাবো। খলসি গাছ, বেস্ট মধু। সব গাছে ফুল হয়, কিন্তু সব থেকে উৎকৃষ্ট মানের মধু হচ্ছে এই খলসি ফুলের মধু। আচ্ছা, এটাই হচ্ছে এই গেওয়া গাছের আঠা, কিন্তু চোখে পড়লে অন্ধ হয়ে যায়। এটা খুব বিষাক্ত তার মানে। আমরা এখন সুধন্যখালির ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এখান থেকেও কিন্তু বাইরের ভিউটা অসাধারণ সুন্দর। এদিকে মিষ্টি জলের পুকুর রয়েছে, আর এখান থেকে কিন্তু বন্যপ্রাণীদের দেখা মেলে। যদিও এই সময় বন্যপ্রাণীর দেখা মেলার মানে ভাবনাটাই বৃথা, কোনো কিচ্ছু নেই। শীতকালের দিকে কিন্তু দেখা যায়। সুধন্যখালি ঘোরা হয়ে গেল, প্রচণ্ড রোদ বাইরে। তো এরপরে আমরা আবার বোটে উঠে যাচ্ছি। আমরা এখন যে খাঁড়ির ভেতর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে বনবিবি ভারানী। আর এই রূপটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। দুপাশে এরকম ম্যানগ্রোভের জঙ্গল, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি। এইদিকে পুরো হেতালের জঙ্গল। এটাই কিন্তু বাঘের জন্য একদম পারফেক্ট বাসস্থান। এখানে পরপর কিন্তু ছোট ছোট খাঁড়ি রয়েছে। বোটের এই সামনে সিঁড়িতে বসে রয়েছি, অসাধারণ লাগছে। আর এখন আমরা যাচ্ছি ডোবাকি। এখানে বসে থাকতে থাকতেই চলে এলো আমুদি মাছ ফ্রাই। আমুদে ফ্রাই খাওয়ার পরেই চলে এসছে আমাদের জন্য চা। এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চমুখীতে। এখানেই কিন্তু 5টা নদীর সমন্বয় হচ্ছে, আর এই 5টা নদীর কোন নদীটার কি নাম সেটা আমাদেরকে গাইড জানিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু বেশ বড় বড় ঢেউ। এই জায়গাটাতেই 5টা নদী কিন্তু একসাথে মিলিত হচ্ছে, সেই জন্যই কিন্তু নাম হচ্ছে পঞ্চমুখী। এটার নাম গাজীখালি, যেটা আমরা এখন বর্তমানে আছি। ডান ধারে দেখুন একটা নদী, ওই যে বোটগুলো আসছে, ডান ধারে একটা নদী বেরিয়ে গেছে, ওটার নাম গোমর নদী। আর একটা নদী দেখুন ওই সোজা ওই দিকটা বেরিয়ে গেছে, ওইটার নাম হচ্ছে বিদ্যাধরী।
আরেকটা নদী দেখুন ওই দিকটা বেরিয়ে গেছে, ওইটার নাম হচ্ছে হেড়োভাঙা। আর বাম ধারে বঙ্গোপসাগরের দিকে মিশে গেছে, ওইটার নাম হচ্ছে মাতলা। এই 5টা নদী এক জায়গায় মিশেছে, যার জন্য নাম পঞ্চমুখী। এবং মাতলা হচ্ছে ডাইরেক্টলি গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আমরা সামনে গিয়ে বাম দিকে একটা খাঁড়িতে ঢুকবো, মিনিট 20 বাদে দোবাকি পৌঁছাবো। দোবাকিতে কিন্তু কোনো রকম ওয়াশরুম নেই, ওখানে একটা ক্যানোপি ওয়ার্ক রয়েছে এবং ওয়াচ টাওয়ার রয়েছে, সেই জায়গাগুলো আমরা ঘুরবো। তো যেহেতু ওয়াশরুম নেই সেই জন্য কিন্তু বোটেই ওয়াশরুম ইউজ করে তারপরে আপনারা যাবেন। এখানে কিন্তু প্রচণ্ড ঢেউ। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে তীরখালি। এই দিক থেকেই কিন্তু বাঘ পারাপার করে। আর হালকা হালকা কিন্তু এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, এটাই তো অ্যাকচুয়ালি চাইছিলাম। আর আমরা চলে এলাম ডোবাকি ক্যাম্পে। এখান থেকেই কিন্তু ক্যানোপি ওয়াক শুরু হয়। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে আমরা এখন খাঁচার ভিতরে রয়েছি আর বাইরে সব বন্য পশুরা ছাড়া রয়েছে। এখানে এরকম বসার জায়গা রয়েছে জায়গায় জায়গায়, তো চাইলে এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এনজয় করতে পারেন এই ক্যানোপি ওয়াক। আমরা চলে এলাম ডোবাকির ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠতে না উঠতেই এখানে দেখতে পেয়ে গেছি হরিণ। এখানে হরিণ দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে জটলা করে একদম হরিণ দেখছেন। আমরা চলে এলাম ডোবাকি ওয়াচ টাওয়ারে। এখান থেকেও বাইরের ভিউটা কিন্তু অসামান্য। এদিকে মিষ্টি জলের পুকুর রয়েছে, ওই দূরে নদী। এখানে কিন্তু বহু বন্যপ্রাণীর দেখা মেলে। এইদিকে যে সমস্ত বাড়ি রয়েছে এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট আর গোসাবা পুলিশেরই কিন্তু থাকার জায়গা। এই দিকটাতে পুকুর রয়েছে। তবু ভাবতে কি অবাক লাগে না, একদম স্থলভূমি থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের ভেতরে এই রকমভাবে থাকা। বিভিন্ন রকমের ঝড় ঝঞ্ঝা যখন হয় তখন ওনাদের উপর দিয়ে কি যায় সেটা কল্পনা করলেও কিন্তু সত্যি মানে একটা ভয় লাগছে। ডোবাকি ঘোরা হয়ে গেল, এরপরে আমরা ফিরে যাব আমাদের বোটে। একসাথে অনেকগুলো বোট যেহেতু আসছে সেই জন্য এই জায়গাটা একটু ভিড় হয়ে গেছে। সুন্দরবনের ইলিশ উৎসবের যে দ্বিতীয় দিন তার সাইট সিন কিন্তু মোটামুটি আমাদের শেষ। এরপরে আমাদের লাঞ্চ হবে আর লাঞ্চের পরে আমরা চলে যাব আমাদের রিসর্টে। তো ইতিমধ্যেই কিন্তু এখানে মেঘ জমেছে। বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসবে এসছি আর যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এটা ভালো লাগতো না। বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ জোরে, আর সেটাকেই আমরা মন ভরে সবাই মিলে উপভোগ করছি। দুপুর 2টো বেজে গেছে আর আমাদের জন্য কিন্তু লাঞ্চও চলে এসছে। একটা ব্যাচ অলরেডি খাওয়া হয়ে গেছে। আজকে কি কি খাবার রয়েছে আপনাদের দেখাচ্ছি। ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। এখানে রয়েছে ভাত, এখানে ভেজ ডাল, আলু ভাজা, এখানে ভাপা ইলিশ, আর এখানে রয়েছে পাবদা। আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। বেশ একটা কিন্তু পিকনিক ফিল হচ্ছে আমাদের। এবারে চলে এলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। পাবদা মাছটা যতটা ভালো ততটাই ভালো কিন্তু এই ভাপা ইলিশটা। ইলিশের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর। কেমন লাগছে? খাবার দাবার কিরকম? খাওয়া দাওয়া ঠিক আছে, ভালো একদম। তোমার কেমন লেগেছে? তোমার রিভিউটা বেশি দরকার। কেমন লাগছে? ভালো? কটা মাছ নিয়েছো? একটাতেই হয়ে যাবে? খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এর মধ্যে আমাদের দিয়ে দিয়েছে চাটনি আর পাঁপড়। লাঞ্চ কমপ্লিট হতে না হতেই আমাদের জন্য চলে এসেছে ফল। আজকে দিয়েছে আম। সামনেই একটা গোসাপ দেখা গেছে, তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি।
সুন্দরবন ট্যুরের এই দ্বিতীয় দিনটা কিন্তু মেনলি এরকম জলে ভেসে থাকা ম্যানগ্রোভের জঙ্গলগুলোকে দেখা আর 2-3টে জায়গাতে ঘোরা। বাদবাকি সময়টা কিন্তু আপনারা এই রকম সুন্দর একটা ভিউকে উপভোগ করতে করতেই যাবেন। 2 রাত 3 দিনের এই সুন্দরবনের ইলিশ উৎসবে আমি এসেছি পরিযায়ী রিসর্ট এবং ট্যুরিজমের সাথে, আর আমরা কিন্তু অসাধারণ সুন্দর ঘুরছি। ওদের ব্যবস্থাপনা কিন্তু ভীষণ ভালো, খুব সিস্টেমেটিকভাবে এবং টাইমলি সব জিনিস কিন্তু ওনারা করাচ্ছে। বিকেল 4:20 আর আমরা পৌঁছে গেলাম পাখিরালা ফেরিঘাটে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। বিকেলবেলার দিকটাতে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একদম ফেরিঘাটের সামনে, আর এখানে বেশ কিছু কিন্তু দোকান রয়েছে। এখানে চাইলে আপনার পছন্দের মতো কিন্তু কিছু গিফট আইটেমস কিনতে পারেন। ম্যাগনেট পত্র সব কিছুই রয়েছে। এই যে এই হরিণের যে ম্যাগনেটটা, এটা আমার খুব ভালো লাগলো, এইটা আমি নিচ্ছি। এই সামনে আমাদের রিসর্ট, আর এখানে কিন্তু 2টো এরকম দোকান রয়েছে। এখানে চা কফি সব কিছুই পাওয়া যায়, সাথে এই গিফট আইটেমসও আপনারা পেয়ে যাবেন। এখানে এই 2টো ব্যাগ নিলাম, এগুলো 60 করে। শপিং করে রুমে ফিরতে না ফিরতেই আমাদের জন্য কিন্তু চলে এসছে গরম গরম কফি আর তার সাথে চিকেন পাকোড়া। রাত এখন 9:10 আর আমাদের জন্য কিন্তু ডিনার চলে এসছে। আজকে ডিনারে কি আছে আপনাদের সাথে শেয়ার করছি। চলে এসছে আমাদের জন্য ভাত। একটা জিনিস দেখাই, ওরা কিন্তু গ্লাভস পরে তারপরে খাবারগুলো সার্ভ করছে, আর মাথায় রয়েছে ক্যাপ। এবার চলে এসছে মিক্স ভেজ। এবারে আমাদেরকে দিয়ে গেছে চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য কিন্তু ডিমের অপশন থাকছে। চিকেনটা সত্যিই খুব ভালো, দারুণ, এটা বলতেই হবে। এদের প্রত্যেকটা রান্নার টেস্ট কিন্তু ভীষণই ভালো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, দারুণ সুন্দর খেলাম, আর এইভাবেই কিন্তু শেষ হলো আমাদের সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। তো আজকের মতো গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিন। তো এই ইলিশ উৎসব আমাদের কিন্তু ভীষণ ভালো যাচ্ছে। এখন সকাল 8টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি। এরপর আমরা বোটে চলে যাব, বোটে ব্রেকফাস্ট হবে এবং তারপরে আমাদের 2-1টা জায়গা ঘোরার রয়েছে, সেগুলো ঘুরবো, লাঞ্চ হবে, তারপরে কিন্তু ওরা আবার আমাদেরকে নামিয়ে দেবে সোনাখালিতে। তো এই যে ট্রিপটা অসাধারণ সুন্দর ট্রিপ, আর এই ট্রিপটা কিন্তু শুরু হচ্ছে মাত্র 2800 টাকা থেকে। আমরা এই 2টো দিন এই যে রিসর্টটাতে থাকলাম, অসাধারণ সুন্দর রিসর্ট, এর পাশাপাশি পরিযায়ী যে হোমস্টে রয়েছে সেটার লোকেশনও কিন্তু অসাধারণ সুন্দর। সুন্দরবনে তো প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে যারা ট্যুর করান, তবে এই পরিযায়ীর এটা কিন্তু একটা বিশেষত্ব, সেটা হচ্ছে এরা কিন্তু ওই ভিড় ভাট্টাওয়ালা জায়গাতে রাখেন না গেস্টদেরকে। বিকজ সুন্দরবন তো একটু শান্তির জায়গা, সবাই শান্তি খুঁজতেই এখানে আসেন, প্রকৃতির মাঝে থাকতে আসেন। তো তারা কিন্তু এরকম সুন্দর নিরিবিলি শান্ত জায়গাতে রাখে। আমার তো এই জিনিসটা এদের খুব ভালো লেগেছে। আমরা বেরোলাম আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। 2 দিন আমরা তো সব্যসাচী বোটে ছিলাম, কিন্তু আজকে আমরা উঠবো মা বিপত্তারিণী বোটে। এই দুটোই কিন্তু পরিযায়ীর নিজস্ব বোট। এই বোটটাও কিন্তু ঠিক সব্যসাচীর মতোই বড় আর বেশ সুন্দর। তো আজকের জার্নিটা আমাদের কেমন হবে আপনাদের সাথে শেয়ার করছি। এই বোটটিও বেশ বড়, আর এখানে বিশ্রাম নেওয়ার জন্য অনেকগুলি বেড রয়েছে, আর রয়েছে 2টি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। সকাল 8:40 বাজে আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিল। আমরা কিন্তু এখন বোটেই ব্রেকফাস্ট করব, আর আজকে আমাদের 2টো সাইট সিইং রয়েছে যেগুলো আমাদের প্রথম দিন করার ছিল, অর্থাৎ গোসাবার হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। তো আজকে আমরা সেই 2টো জায়গা ঘুরবো। সকাল 9:10 আর আমাদের জন্য চলে এসছে ব্রেকফাস্ট। আজকে রয়েছে লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে আমরাও মেতে উঠলাম হাসি, গল্প আর প্রাণখোলা আড্ডায়। ব্রেকফাস্ট শেষ হলো আর আমাদের আড্ডা কিন্তু একদম জমে উঠেছে, আর এর মধ্যেই চলে এসছে আমাদের জন্য চা।
সকাল 11:15 বাজে আর আমরা অবশেষে পৌঁছালাম গোসাবাতে। ঘাট থেকে বেরোতে না বেরোতেই এই সামনে হচ্ছে বেকন বাংলো। সবার প্রথমেই আমরা দেখে নিচ্ছি বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা করে লাগে, আর 5 বছর বয়সের পর থেকে কিন্তু বাচ্চাদেরও টিকিট লাগে। এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি, এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়, এটা কিন্তু নিজেদেরকেই কাটতে হবে টিকিটটা। 1932 সালের 30 ও 31শে ডিসেম্বর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবার এই বেকন বাংলোতে অবস্থান করেছিলেন। ঘরগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা, আর এখানে এই যে জানলার মতো করা এগুলো সবই কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। সেরকমভাবে মেনটেনেন্স নেই, মেনটেনেন্সের অভাবে কিন্তু এরকম প্রচুর জিনিস, প্রচুর ঘরবাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের কাছে সম্পদ হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলোই এখন পুরোপুরি একদম নষ্ট হতে চলেছে। বেকন বাংলো দেখে নিলাম, এরপরে এখান থেকে একটু হেঁটে গেলেই রয়েছে হ্যামিল্টন বাংলো, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। প্রায় 10 মিনিট মতো হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছেছি স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলোর সামনে। ইতিহাসের নীরব সাক্ষী এই হ্যামিল্টন বাংলো। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো, যদিও এটা বন্ধ রয়েছে এখন, তো বছরের একদিন কিন্তু খোলে, 6ই ডিসেম্বর এই বাংলো খোলে। একসময় এখান থেকেই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবার উন্নয়ন ও সমবায় আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছিলেন। আমরা ঘুরে চলে এলাম, আর আমাদের ফেরি কিন্তু অন্য ঘাটে রয়েছে এখন। ওইটা হচ্ছে গোসাবার ফেরিঘাট, ওখানে আমরা নেমেছিলাম, আর এখন আমরা এই ফেরিঘাট থেকে যাচ্ছি। প্রচণ্ড রোদ থেকে এলাম, আর আসার সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছে লেবু জল। চলে এসছে আমাদের লাঞ্চ, এখানে রয়েছে চিকেন, আর আজকের যেটা মেন আইটেম সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। পরিবেশন এবং এই সামগ্রিক যে 2-3 দিন আপনারা কাটালেন, মানে কেমন লাগলো একটু যদি বলেন। আজকে চিকেন চাপটা তো দারুণ হয়েছে, বিরিয়ানিটাও সুন্দর, হ্যাঁ। আর আমরা যে আছি ব্যবস্থাপনাটাও খুব ভালো। সব থেকে বলবো যে বোটের যারা আছে, যারা হ্যাঁ। সার্ভিসটা করছে, ওরা অসাধারণ ওদের বিহেভিয়ার। আমাদের তো বাচ্চা নিয়ে এসেছি, হ্যাঁ। আমরা যেরকম যেটা বলছি হ্যাঁ। ওরা যতটা সম্ভব আমাদের সমস্ত দিক করছে। মানে আমরা যদি আবার শীতে আসবো, হ্যাঁ। আমরা আর বলছি হাইজিন মেনটেন করছে তো? হ্যাঁ, একদম। যথেষ্ট। আর খাবারের স্বাদ ঠিক আছে? যথেষ্ট ঠিক। যথেষ্ট ভালো। আর আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম একটু যদি বলেন। ওভারঅল ভালো, কিন্তু ওই ওয়েদারটা একটু আমাদের প্রথম দিনটাই সাথ দেয়নি, বাকি সুন্দর। যারা পরিবেশন করছে ওরা তো সত্যিই ভালো। আর একটা কথা বলবো, রাঁধুনি দাদা উনি সত্যি খুব ভালো রান্না করছেন। এই গরমের আর 3 দিন 6 বেলা 2টো টিফিন, প্রত্যেকটাই জিনিস খুব সুন্দর রান্না করেছে। রান্নার দিক থেকে রিভিউ যদি 10 হয়, আউট অফ 10। দুপুর 1টা, এখানে সবাই লাঞ্চে বসে গেছেন, সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। আর ট্রিপটা কেমন লাগলো? খুব সুন্দর, ভালো, খুব সুন্দর ট্রিপ। এনাদের ম্যানেজমেন্টটা খুব সুন্দর, আর রান্না তো তুলনায় হয় না। প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ওয়েল অর্গানাইজড, কাম, কুল, আর সত্যি কথা বলছি ইয়েস ম্যান, মানে ওরা কোনো রকমকেই না বলে না। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর বোটে যেখানে রান্না করছে প্রচণ্ড হাইজেনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই এবার পাওয়া সবচেয়ে বড় কথা। সবার সাথে এই আড্ডা মজা, মানে সবসময় তো আমরা একসাথে হতে পারি না, দারুণ। আর সবচেয়ে বেশি সময় আমরা কাটিয়েছি সঙ্গীতা, ও দারুণ পডকাস্ট করে। সামনাসামনি আমার জ্বালাতন কিভাবে করতে হয় এটা হলো তার এক্সাম্পল। দারুণ। জয়ন্তী ছিল, মানে আমরা হ্যাবো কাটতে বলছি। জয়ন্তীর যে পেছনে থাকে ক্যামেরা, এই একদম ও হচ্ছে জমিয়ে দিয়েছে, জাস্ট জমিয়ে দিয়েছে, ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। আমি রিসেন্টকালে যতগুলো সুন্দরবন ট্যুর করেছি, ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের ট্রিপটা যে এতটা সুন্দর হয়েছে তার পেছনে কিন্তু রয়েছে এই মানুষগুলো। ওরা কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সব সময় আমাদেরকে সব জিনিসপত্র যোগান দেওয়ার চেষ্টা করেছে, ঠিক টাইম টু টাইম সব কিছু দিয়েছে। আর রান্না বান্না তো অসাধারণ সুন্দর। এবং ওদের এই হচ্ছে দাদাই কিন্তু
রান্না করতেন, সাথে এরা তো রয়েছে, সার্ভ করছে, সবসময় আমাদের যখন যেটা দরকার সেটা দিচ্ছে। আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের একদম অন্তিম পর্বে আমরা চলে এসেছি। এখনই আমাদের লাঞ্চ সার্ভ করা হবে, আর লাঞ্চের পরেই কিন্তু আমাদেরকে এই বোট নামিয়ে দেবে সোনাখালিতে। এই যে 3টে দিন আমরা ঘুরে বেড়ালাম পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। মানে এই এক্সপিরিয়েন্সটা সত্যি, আমি যেহেতু সুন্দরবন প্রথমবার এসেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদিও বর্ষার সুন্দরবন খুবই ভালো লাগলো, তবে সুন্দরবন কিন্তু আসতে পারেন আপনারা শীতকালে, তখন কিন্তু বহু বন্যপ্রাণীকেও দেখা যায়, সাথে ওয়েদারটা যেহেতু খুব সুন্দর থাকে সেই জন্য কিন্তু ঘুরতেও খুব ভালো লাগে। চলে এসছে আমাদের আজকের শো স্টপার ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি তো চলে এসছে, তারপরেই দিয়ে গেছে আমাদেরকে চিকেন চাপ। এবার এই বিরিয়ানিটা টেস্ট করব। ইলিশ বিরিয়ানি এর আগে খাইনি, সুন্দরবনে এসে প্রথমবার ইলিশ বিরিয়ানি ট্রাই করছি, খুব সুন্দর। আর বিরিয়ানির সাথে যে চিকেন চাপটা দিয়েছে সেটা কিরকম বলছি, এটাও কিন্তু খুবই ভালো খেতে। মানে এদের খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই কিন্তু খুবই ভালো। দুপুর 2:20 বাজে আর আমরা পৌঁছে গেলাম সোনাখালি ফেরিঘাটে। মাত্র 3 দিনেই এতগুলো অচেনা মানুষ হঠাৎই খুব আপন হয়ে গেল। গল্প, হাসি আর একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তকে সাক্ষী করে আজ সবাই ফিরছি। আবার দেখা হবে এই প্রতিশ্রুতি নিয়ে। আমরা সোনাখালি ঘাটে পৌঁছে গেলাম আর আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে চলে এসেছি। এরপর গাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর যারা এখানে নেমে এখান থেকে ক্যানিং অবধি যাবেন এবং ক্যানিং থেকে ট্রেন ধরবেন, তাদের জন্য কিন্তু এই প্যাকেজের ভেতরেই অটো রয়েছে, সেই অটোগুলোই কিন্তু ওনাদেরকে ওখানে পৌঁছে দেবে। 2 রাত 3 দিন আমরা সুন্দরবনে ঘুরে বেড়ালাম আর এই ইলিশ উৎসবকে কিন্তু অসাধারণ সুন্দরভাবে উপভোগ করলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনারা যারা আগামী দিনে ইলিশ উৎসবে আসতে চাইছেন বা শীতকালে সুন্দরী সুন্দরবনকে দেখতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে। অসাধারণ এদের সার্ভিস। 2 রাত 3 দিনের এই সুন্দরবন ভ্রমণের প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু মাত্র 2800 টাকা থেকে। আর এই পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের ফোন নাম্বার কিন্তু যাচ্ছে স্ক্রিনে, আপনারা চাইলে কল করে বুক করে নিতে পারেন নেক্সট ছুটির দিনগুলোর জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।